হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, যেমন তোমাদের আমি বলেছিলাম যে সায়েন্স বিটাতে এবার থেকে নিট এবং জয়েন্টের জন্য ক্লাস শুরু হবে। অলরেডি আমি ক্লাস শুরু করে দিয়েছি, একটা ভিডিও আপলোড করা আছে। সে যে ক্লাস ইলেভেনের প্রথম যে চ্যাপ্টারটা ছিল ইউনিট ডাইমেনশন অ্যান্ড এরর অ্যানালিসিস, এর উপরে পার্ট 1 আমি আপলোড করে দিয়েছি আগের দিনে। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। তোমাদের এনসিইআরটি বইয়ে দেখবে পার্ট 1-এর চ্যাপ্টার নাম্বার 3 কারেন্ট ইলেকট্রিসিটি। তো এই চ্যাপ্টার শুরু করব। তোমাদের আমি বলেছিলাম যে বিশেষ করে আমি একটা ইন্ট্রোডাকশন ভিডিও করে সেখানে পুরো ডিটেলস আলোচনা করে যে কীভাবে পড়াবো। তো আজকে একটু বলে দিই যে কোন বই থেকে তোমাদের পড়াবো। সেটা হচ্ছে কি, তোমাদের যে এনসিইআরটি বই আছে, দেখবে নিটের জন্য, বিশেষ করে নিট আর জয়েন্টের জন্য দেখবে এনসিইআরটি বইটাকে পুরোপুরি ফলো করতে হবে, ভালো করে বুঝতে হবে। এবং এইটাই সমস্যা হয় অনেক স্টুডেন্টের ক্ষেত্রে, যে বুঝতে পারে না বলে। সেই জন্য আমি চেষ্টা করব সব থেকে সহজ করে টোটাল এনসিইআরটি কীভাবে কভার করা যায়। তাছাড়াও কিছু গুরুত্বপূর্ণ বই আছে, সেই বইগুলো থেকেও এক্সট্রা থিওরিগুলো আরও কীভাবে টোটাল কম্প্যাক্ট একটা সুন্দর একটা থিওরি যাতে আলোচনা করা যায়, যাতে করে তোমাদের নিট এবং জয়েন্টের জন্য কোনো সমস্যা না হয়। কারণ 80% থেকে 85% কোশ্চেন আছে এনসিইআরটি থেকে, বাদ বাকি অন্যান্য আরও বই আছে, ইররলেস ফিজিক্স আছে, ডিসি পান্ডে আছে, এই সমস্ত বই থেকেও এক্সট্রা কিছু থিওরি আছে যেইগুলো বোঝা অবশ্যই দরকার। সেই জন্য আরও অন্যান্য বইগুলো ফলো করে এনসিইআরটি বেস, তার উপরে বিশেষ করে আরও অন্যান্য বই ফলো করে তারপরে তোমার থিওরিটা সম্পর্কে কনসেপ্ট দেওয়া এবং অন্যান্য বই থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে যে কোশ্চেন প্র্যাকটিস করানো, এর মাধ্যমে তোমাদের প্রিপারেশন বা এখান থেকে করানো হবে। মানে থিওরি প্লাস প্র্যাকটিস এই দুটোই এখানে করা হবে। যখনই কোনো একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে তার উপরে এক একটা করে মক টেস্ট নেওয়া হবে, ওকে, এবং সম্পূর্ণ ফ্রিতে। তো সেই জন্য তোমাদের অলরেডি একটা ক্লাস আপলোড করা আছে, আজকে দ্বিতীয় ক্লাস শুরু করছি। সে যে কারেন্ট ইলেকট্রিসিটি, তো এইটা আমি আলোচনা করব। তো প্রত্যেক দিনই একটা করে নিট বা জয়েন্টের ক্লাস তোমাদের এখানে আপলোড করব, একদিন 11 একদিন 12 এইভাবে, ওকে। তো প্রথম আজকে হচ্ছে কি কারেন্ট ইলেকট্রিসিটি, তোমাদের এনসিইআরটি বই দেখবে চ্যাপ্টার নাম্বার 3 আছে। তো এইটা আমরা পুরো ডিটেলসে আলোচনা করব, এনসিইআরটি পুরো থরোলি আলোচনা করব এবং এক্সট্রা অন্যান্য থেকেও ডিসকাস করব, যেইগুলো আমাদের মনে হবে যে নিট বা জয়েন্টের জন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ আছে, ওকে। এবং শেষের দিকে এর উপরে কিছু কোশ্চেনও ডিসকাস করব। তো কারেন্ট ইলেকট্রিসিটি আর এর সঙ্গে আর একটা রিলেটেড আছে ইলেকট্রোস্ট্যাটিক্স। আমরা কি জেনেছিলাম? ইলেকট্রোস্ট্যাটিক্স। তো ইলেকট্রোস্ট্যাটিক্স আমরা কি জানলাম, যে কোনো আধান বা কোনো চার্জ যখন কোনো ফ্রি অবস্থায়, এনভায়রনমেন্টে ফ্রি অবস্থায় থাকুক বা কোনো কন্ডাক্টরের ভিতরে থাকুক, ওকে, বা কোনো কন্ডাক্টরের ভিতরে থাকুক, সেটা কি আছে? স্থির অবস্থায় আছে। সেখানে ইলেকট্রিক ফিল্ড, পোটেনশিয়াল, যে সমস্ত জিনিসগুলো বের করেছিলাম ওখানটায়, সব প্রত্যেকটার ক্ষেত্রে দেখো ইলেকট্রোস্ট্যাটিক্স, তাই না? মানে আমার আধানটা স্থির অবস্থায় আছে। তো স্থির অবস্থায় সেটা পরিবাহের ভিতরে থাকুক বা পরিবাহের বাইরে ফ্রি অবস্থায় থাকুক, সেখান থেকে আমরা সবসময় যাই ক্যালকুলেট করেছিলাম আধানকে একটা স্থির বিন্দুতে বা স্থির অবস্থায় থেকে সেখান থেকে সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেই কারণে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স। কিন্তু কারেন্ট ইলেকট্রিসিটিতে আধান আমার স্থির থাকবে না। তার মানে এখানে আধান গতিশীল থাকার ফলে যে এখান থেকে যে সমস্ত জিনিসগুলো বের করো, পোটেনশিয়াল বলো বা ইলেকট্রিক ফিল্ড বলো বা আরও অন্যান্য যে কোয়ান্টিটিগুলো যেগুলো আমরা ক্যালকুলেট করবো এখান থেকে, সবই একই কনসেপ্টে। এখানে আর আধান বা চার্জ স্থির অবস্থায় নেই, তাহলে আধানগুলো মোশনে আছে। তাহলে আধান বেগের মধ্যে থাকলে বা মোশনের মধ্যে থাকলে বা অ্যাক্সিলারেশনের মধ্যে থাকলে তাদের মধ্যে কী কী কোয়ান্টিটি পাবো? প্রথমে কী হচ্ছে, আমরা কারেন্ট পাবো, তাই না? একটা কারেন্ট পাবো। তো কারেন্টটা কেমন হবে সেটা আমরা আলোচনা করবো। কারেন্টটা কীভাবে পাবো? তাহলে দেখুন, আমরা চার্জ, সর্বদা দুটো চার্জ আমরা জানি, ইলেকট্রোস্ট্যাটিক্স আমরা পড়েছিলাম। একটা যে পজিটিভ চার্জ, পজিটিভ আমার প্লাস ভি দিই, আর একটা নেগেটিভ চার্জ, ওকে। তাহলে পজিটিভ বা নেগেটিভ, তাহলে একটা যদি আমরা কন্ডাক্টর আঁকি, ওকে, আমরা ইমাজিন করছি, এইটা নয় যে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো সব দেখতে পাচ্ছি, হাতে নিয়ে খেলছি, এরকম নয়। এগুলো আমরা সবই ইমাজিন করছি, আবার প্র্যাকটিক্যালি বা থিওরিটিক্যালি একটা এক্সপেরিমেন্ট থেকে আমরা পেয়েছি, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করি। কোনো জিনিস এরকম নয় যে আমরা হাতে নিয়ে দেখেছি বা চোখে দেখছি, হাতে নিয়েছি, এরকম নয়, ওকে। যে সমস্ত মডেল এসছে, ধরো যে একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন বা নিউট্রনগুলো কীভাবে থাকে বা নিউক্লিয়াসগুলো কেমন ফর্ম হয়েছে, এগুলো সবই আমাদের ইমাজিন করা। বা আমরা যে ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড বা ব্যান্ড গ্যাপ, এগুলো সবই
আমরা কনসিডার করেছি, একটা থিওরি রেসপেক্টে একটা ইমাজিন করেছি। এগুলো কোনো জিনিসই প্র্যাকটিক্যালি নয়, আমরা কেউ দেখিনি। তো যে বিভিন্ন জিনিস প্রমাণ করতে গেলে তার রেসপেক্টে আমরা একটা জিনিসকে মডেল হিসাবে নিয়ে নিই, ঠিক একইভাবে। তো এখানে আমি একটা ইমাজিন করে নিচ্ছি, যেহেতু চার্জ দুটো থাকে, একটা হচ্ছে পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ। তাহলে একটা পরিবাহীর ভিতরে, কোনো কন্ডাক্টরের ভিতরে যদি কোনো চার্জগুলো থাকে, তাহলে পজিটিভ চার্জ যেই দিকে মুভ করবে, তাহলে এটা পজিটিভ চার্জ যেই দিকে মুভ করবে, নেগেটিভ চার্জ কী করবে, তার অপোজিট দিকে মুভ করবে। সর্বদা এইভাবে মুভ হয়। আমরা নর্মালি জানি যে যে একটা ইলেকট্রন যখন একটা থেকে কোনো একটা পরমাণু থাকে, যখন সেটা নিস্তরিত অবস্থা থাকে, সেখান থেকে যখন ইলেকট্রন বেরিয়ে যায়, সেটা পজিটিভ পরমাণুটা যায়, ইলেকট্রন নেগেটিভ বেরিয়ে আসে। তার মানে ঠিক একটা এর মতো যে একটা খাপ মতো আছে, তার ভিতরে একটা গুলি বা একটা পাথর টাইপ আছে। ওকে, এই অবস্থা এটা কি টোটালটা মিলিয়ে কি নিস্তরিত, জিরো ছিল। যখন এই খাপ থেকে বা এই পেয়ালা থেকে এই গুলিটা বা এই পাথরটা বেরিয়ে যাবে, তখনই কি এটা আলাদা ব্যাপার হয়ে যাবে। এটা ছিল আমার পাথর, তাহলে এইটা হচ্ছে নেগেটিভ, তখন এটা এই যে বাটিটা রয়ে যাবে, তখন এটা পজিটিভ বলে থাকি। তার মানে এই যে পাথরটাকে আমরা বলছি কি ইলেকট্রন, এটাকে বলছি আমরা ইলেকট্রন। আর যে বাটিটা যার মধ্যে ইলেকট্রনটা ছিল, সেটাকে বলছি আমরা প্রোটন। ওকে, প্রোটন বলছি। কিন্তু এইগুলো আমরা ইমাজিন করছি, এগুলো সব কনসিডার করছি যে যখনই কোনো নিস্তরিত থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, তাহলে সেটা নেগেটিভ, ইলেকট্রন বেরিয়ে গেছে, সেটা নেগেটিভ হয়ে গেছে। তাহলে অবভিয়াসলি যে মানে খালি জায়গাটা তৈরি যায়, যে হোল সৃষ্টি হয়েছে, সেটা আমরা প্রোটন বা পজিটিভ পার্টিকেল বলতে পারি। ঠিক একইভাবে একটা ইলেকট্রন যেই দিকে, তার ডাইরেকশন যেদিকে থাকবে, সেটাকে আমরা সেটা হচ্ছে ইলেকট্রন ডাইরেকশন। তার অবশ্যই প্রোটনের ডাইরেকশান বা পজিটিভ আধানের ডাইরেকশান কী হবে, তার অপোজিট থেকে থাকবে। তাহলে পজিটিভ আধানের যে ডাইরেকশান বা যে ফ্লো হবে, যে মোশনে থাকবে, তাহলে এর ডাইরেকশানে যে কারেন্ট পাবো, সেটা পজিটিভ কারেন্ট বলতে পারি বা কনভেনশনাল কারেন্ট। ওকে, সেটা কি পজিটিভ আধান যেই দিকে প্রবাহিত হচ্ছে তার জন্য। ওকে, এটা কার ফ্লো হচ্ছে, পজিটিভ আধানের ফ্লো হচ্ছে এদিকে। আর নেগেটিভ আধান যেদিকে ফ্লো হচ্ছে, সেইগুলো বলবো তার জন্য যে কারেন্টটা পাবো, সেই কারেন্টটাকে বলবো কি আমরা ইলেকট্রনিক কারেন্ট। তাহলে এর জন্য যে কারেন্টটা পাবো, সেটা হচ্ছে কি ইলেকট্রনিক কারেন্ট। ওকে, ইলেকট্রনিক কারেন্ট। তাহলে কনভেনশনাল কারেন্ট আর ইলেকট্রনিক কারেন্ট, তাহলে একটাই পরিবাহী বা একটা কন্ডাক্টরের মধ্যে আমরা যে দুটো আধানকে কনসিডার করি, একটা পজিটিভ আধান, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ। তাহলে পজিটিভ চার্জের ফ্লো ডাইরেকশান, যেই ডাইরেকশানে ফ্লো হবে, ওকে, ফ্লো অফ ডাইরেকশান, যেই ডাইরেকশানে পজিটিভ চার্জ ফ্লো করছি, তার জন্য যে কারেন্টটা পাবো, সেই কারেন্টটাকে আমরা বলবো কি কনভেনশনাল কারেন্ট। আর নেগেটিভ চার্জ যেদিকে ফ্লো করছে, সেই ডাইরেকশানে যে কারেন্টটা পাবো, সেটা বলছি কি ইলেকট্রনিক কারেন্ট। অর্থাৎ ইলেকট্রনের জন্য যে কারেন্ট পাবো ইলেকট্রনিক কারেন্ট, আর পজিটিভ চার্জের জন্য যেটা হচ্ছে কনভেনশনাল কারেন্ট। অ্যাকচুয়ালি আমরা যে কারেন্ট যে কনসিডার করি, তার ডাইরেকশন যে কনসিডার করি, সেটা পজিটিভ চার্জ যেই দিকে যাচ্ছে সেই কারেন্টটাকে, অর্থাৎ পজিটিভ চার্জ যেই দিকে ফ্লো করবে সেই ডাইরেকশানই আমার কারেন্টটা পাবো। নেগেটিভ চার্জ যেদিকে যাচ্ছে তার অপোজিট দিকে। প্র্যাকটিক্যালি আমরা যে কারেন্টটা পাই, আমরা ক্লাস 11, 12 বা ক্লাস 10-এ আমরা যেগুলো দেখেছিলাম, যে ইলেকট্রন যেদিকে ফ্লো করবে তার অপোজিট দিকে আমরা কারেন্ট পাবো। ওকে, তার ডাইরেকশনটা তার অপোজিট থেকে, তাই না? ইলেকট্রন যদি ফ্লো করবে, অ্যাকচুয়ালি কারেন্ট পাওয়া যায় ইলেকট্রন ফ্লোয়ের কারণেই, ইলেকট্রন প্রবাহিত হয় বলি। অ্যাকচুয়ালি পার্টিকেল বলতে ইলেকট্রন হচ্ছে পার্টিকেল, পজিটিভ হচ্ছে মিসিং অফ ইলেকট্রন। আমরা ক্লাস 12 সেমিকন্ডাক্টর ডিভাইস ওখানে পড়েছিলাম, বা এখানেও আমরা পরে আলোচনা করব। যখন ডিভাইস পড়াবো তখন সেখানে ডিটেলসে আলোচনা করবো। ওকে, প্রত্যেকটা চ্যাপ্টার আমি পুরো চেষ্টা করবো পুরো ডিটেলসে আলোচনা করার, যাতে কোনো জায়গায় খামতি না থেকে থাকে, কোনো কনসেপ্টটা মিস না থাকে। তার ফলে তোমরা যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে তোমরা অনেক ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো বা নিউমেরিক্যাল যে প্রবলেমগুলো আছে খুব সহজে তোমরা সলভ করতে পারবে। ওকে, তাহলে দেখে নাও, তাহলে ইলেকট্রন যেদিকে ফ্লো করে তার অপোজিট দিকে কারেন্ট প্রবাহিত হয়। তাহলে এখানটায় যে কারেন্ট, তাহলে আলটিমেট এখান থেকে যে কনসেপ্ট আমরা পাচ্ছি, যে পজিটিভ চার্জ যেই দিকে ফ্লো করবে, পজিটিভ চার্জের যে ডাইরেকশানটা হবে, সেই ডাইরেকশানে আমরা কি পাবো, কারেন্টটা পাবো। ইলেকট্রন বা নেগেটিভ চার্জ যেই ডাইরেকশানে ফ্লো হবে, তার অপোজিট ডাইরেকশানে কি পাওয়া যায়, আমার
কারেন্ট পাওয়া যাবে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার কারেন্টের কনসেপ্ট। নেক্সট হচ্ছে কি কারেন্ট পাওয়া যাচ্ছে কেন? ইলেকট্রন ফ্লোর জন্য। তাহলে হোল বলে বা পজিটিভ চার্জ বলে তো কোনো চার্জ নেই, মেন হচ্ছে পজিটিভ চার্জ হচ্ছে কি মিসিং অফ ইলেকট্রন, ইলেকট্রনের ঘাটতি, বা একটা জায়গা থেকে যখন ইলেকট্রন চলে আসে সেখানে যে গর্তের সৃষ্টি হয় সেটাকে আমরা হোল বলছি। যে তাহলে ইলেকট্রন যেদিকে মুভ করবে হোল তার অপোজিট দিকে মুভ করবে, সেই হিসাবে আমরা বলতে পারি কি ইলেকট্রন যেদিকে মুভ করছে তার অপোজিট থেকে আমরা কারেন্ট পাচ্ছি। তা আমরা যে কারেন্ট এখানে কনসিডার করব সেই কারেন্টটা মেনলি হচ্ছে ইলেকট্রনের জন্য। তাহলে ধরলাম কোনো একটা কন্ডাক্টর যদি আমরা চিন্তা ভাবনা করি, এখানে আমি লিখছি কারেন্ট বলে, আমরা কারণ কারেন্ট নিয়ে এখনও আলোচনা করব, আমরা কারেন্টটা বেসিক এখনও বাকি আছে। ওকে, সেইটা পুরো ক্লিয়ার হওয়ার পর তারপর আমরা নেক্সট টপিকটা যাব, কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট তাহলে কোনো পরিবাহী আছে ধরলাম, তো তার সেই এর যে ক্ষেত্রফল আছে, প্রস্থ যে ক্ষেত্রফল যা আছে, ক্রস সেকশনাল যে এরিয়াগুলো আছে তার মধ্যে কী হবে ইলেকট্রন ফ্লো করবে। তার মধ্যে যে ইলেকট্রন যদি ফ্লো করে তাহলে এর অপোজিট দিকে আমরা কারেন্ট পাবো। এবার দেখে নাও এর ক্রস সেকশনাল এরিয়া যত বাড়বে তত ইলেকট্রন বেশি ফ্লো হবে। তাহলে আমার কিউ ইকুয়াল টু এনি সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। ওকে, এবং এই মধ্যে প্রবাহিত হওয়ার সময় যে সময় লাগে ধরো টি সময় লাগছে, তাহলে এখানে কারেন্ট তাহলে কত পাওয়া যাবে দেখো না। তাহলে আমরা বললাম কি আমরা মেনলি এখানে কারেন্ট যে কনসিডার করবো সেটা ইলেকট্রন ফ্লোর জন্য, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার অপোজিট দিকে আমরা কারেন্টটা পাবো, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এখান থেকে নাও যদি 1 সেকেন্ডে কারেন্টের কনসেপ্ট দেখবেন, 1 সেকেন্ডে বা একক সেকেন্ডে, 1 সেকেন্ড, ওকে, 1 সেকেন্ডে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, একক এই যে প্রস্থের ক্ষেত্রফল বা ক্রস সেকশনাল এরিয়া এটাকে যেন আমি 1 বলে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যত সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হয় তাকেই বলা হয় কি আমার ইলেকট্রিক কারেন্ট। ওকে, তার মানে I ইকুয়াল টু কিউ, ওকে, I ইকুয়াল টু কিউ ইফ টি ইকুয়াল টু 1 সেকেন্ড। ওকে, যদি টি ইকুয়াল টু 1 সেকেন্ড হয়, 1 সেকেন্ড হয়, তবে I ইকুয়াল টু কিউ হয়। এবার টি সেকেন্ডে, for t সেকেন্ড তাহলে কী হবে I ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে এটাই হচ্ছে ইলেকট্রিক কারেন্টের ফর্মুলা। তাহলে I ইকুয়াল টু কিউ বাই টি, I ইকুয়াল টু কিউ বাই টি। কিউ হচ্ছে কি, কিউ হচ্ছে এন সংখ্যক ইলেকট্রন, তাহলে কিউ ইকুয়াল যদি এনই হয় তাহলে বলতে পারি কি I ইকুয়াল টু এন ই বাই টি। ওকে, এটা হচ্ছে কারেন্ট। তাহলে কারেন্ট কি, যে টি সময়ে আমার প্রস্তুতির ক্ষেত্রফল একই থাকবে, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে ইলেকট্রনগুলো প্রবাহিত হবে সেটাকে আমরা ইলেকট্রিক কারেন্ট বলবো I ইকুয়াল টু কিউ বাই টি। ওকে, I ইকুয়াল টু কিউ বাই টি। এবার এখানে আছে দেখে নাও, আমি ধরলাম ডিটি সময়, আমার টি সময় বের করলাম I ইকুয়াল টু কিউ বাই টি। তার ডিটি সময় যদি ধরি, তাহলে আমরা এখন বলতে কি লেট আস কনসিডার dq amount of charge flow in dt সেকেন্ড। যদি আমার dq পরিমাণ খুব স্মল পরিমাণ চার্জ যদি dt সময়ে আমার যায়, সেক্ষেত্রে আমার যে কারেন্ট হবে সেই কারেন্টটাও কত হবে, সেই কারেন্ট হচ্ছে কি I বা ডেল I বলতে পারে I ইকুয়াল টু dq বাই dt। একে অ্যাভারেজ কারেন্ট বলে। কারেন্টকে আমরা 3 ভাগ করতে, একটা হচ্ছে নর্মাল কারেন্ট I ইকুয়াল টু কিউ বাই টি, একটা হচ্ছে অ্যাভারেজ কারেন্ট, সেটা হচ্ছে কি দেখে নাও অ্যাভারেজ কারেন্ট I অ্যাভারেজ ইকুয়াল টু ডেল্টা কিউ বাই ডেল্টা টি। তো এখানে আমরা যে ডেল্টা কিউ বলছি এটা যেহেতু স্মল কিউ বলছি, এখন স্মল কিউ বলতে পারি, কোনো সমস্যা হবে না। এখানে আমরা স্মল কিউ বলে দিতে পারি যেহেতু আমরা স্মল কিউ নিয়ে লিখছি। ওকে, তাহলে I ইকুয়াল ডেল্টা কিউ বাই ডেল্টা টি, এটা হচ্ছে অ্যাভারেজ কারেন্ট। ওকে, আর ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট কী হবে দেখো না, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, তাহলে এটা 2 নম্বর, এটা হচ্ছে নর্মাল কারেন্ট 1 নম্বর, 2 নম্বরকে আমরা অ্যাভারেজ কারেন্টটা AAVG বলতে পারি এভাবে, আর 3 নম্বর হচ্ছে কি ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট
কারেন্ট I ইকুয়াল টু dq বাই dt, মানে এটা হচ্ছে কি ডিফারেন্সিয়াল ফর্ম। ওকে, এটা অবকল ফর্ম বা ডিফারেন্সিয়াল ফর্ম। তাহলে I ইকুয়াল dq বাই dt, I ইকুয়াল টু q বাই t, I অ্যাভারেজ ইকুয়াল ডেল্টা q বাই ডেল্টা t। তাহলে এই তিনটে ফর্মটা একটু মনে রাখবে। ওকে, এই তিনটে ফর্মটা একটু মনে রাখবে। তাহলে কারেন্টের কনসেপ্ট আমরা কী পেলাম, তাহলে ইলেকট্রন ভালো করে একদম বেশি গল্পের মতো করে বুঝবে। যে কোনো থিওরি যখন কনসেপ্টটা বোঝার চেষ্টা করে, যে কোনো কনসেপ্টটা একটা গল্প, একটা স্টোরি, ওকে একটা স্টোরি হচ্ছে যেন একটা ভিডিও স্টোরি, এই হিসাবে তোমার বোঝার চেষ্টা করবে। যে বই লেখা যায় পড়তে হবে ভালো করে, বুঝতে হবে, না পারলে পরে এইভাবে বুঝো না, আগে কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, গল্প আকারে বোঝার চেষ্টা করো, খাতায় লেখার চেষ্টা করো। যখন আমার ক্লাস করবে খাতা তোমার যেন রেডি থাকে, খাতা পেন রেডি থাকবে, কী কী পয়েন্ট বলছি, কীভাবে বলছি, পুরো খাতা রেডি রাখবে, এটা পুরো নোট ডাউন করে নেবে। নোট ডাউন করার পর দেখবে যখন তুমি এনসিইআরটি বই খুলে দেখবে বা অন্যান্য বই খুলে দেখবে, কম্পেয়ার করে দেখবে প্রায় কভার হয়ে গেছে, তোমার সবইটাই কভার হয়ে গেছে। আর এখান থেকে তুমি খুব সুন্দর বুঝতেও পারবে। এবং এর রেসপেক্টে কী এক্সারসাইজ করাচ্ছি, সেই এক্সারসাইজগুলো ভালো করে নোট ডাউন করবে, নিজে থেকে করার চেষ্টা করবে। ওকে, তাহলে দেখবে নিট জয়েন্ট তোমার জন্য আর টাফ লাগবে না, খুব ইজিলি। আর সবথেকে বড় কথা হচ্ছে, যেটা নিট আর জয়েন্টের জন্য ক্র্যাক করার সবথেকে মূল মন্ত্র হচ্ছে, সেটা হচ্ছে কি তোমার আত্মবিশ্বাস। নিজের মধ্যে সবসময় আত্মবিশ্বাসটা বজায় রাখবে। এইটা ভাববে না যে ও খুব ব্রিলিয়ান্ট ছেলে, ও খুব ব্রিলিয়ান্ট মেয়ে, তাহলে ও পারবে, আমার দ্বারা সম্ভব নয়, এইটা কখনো ভাববে না। তুমি পারো না এই জন্য যে তুমি বুঝতে পারো না, তুমি সময় দাও না, বুঝতে পারলে তোমার কাছে ইজি হবে। সেই জন্য আত্মবিশ্বাসটা বা কনফিডেন্টটা একদম হাই রাখো, ভালো করে একদম কনফিডেন্স পড়াশোনা করো, বোঝার চেষ্টা করো। পরে কী হবে সেটা পরে চিন্তা ভাবনা, এখন যেটা প্রেজেন্টে বোঝাচ্ছে সেইটা আমি বুঝতে পারছি কিনা, ব্যাস এইটা যদি বুঝতে দেখবে, প্রত্যেকটা চ্যাপ্টার যখন এই পড়াবো প্রত্যেকটা বুঝতে পারবে, দেখবে অটোমেটিক এই কনফিডেন্স লেভেলটা আরও হাই হয়ে যাবে। কিন্তু প্রথমে বেসিক্যালি তোমার বেসিক একটা কনফিডেন্স তোমার থাকতে হবে, তবেই তুমি যে কোনো এন্ট্রান্স এক্সামগুলো ক্র্যাক করতে পারবে। ওকে, তা দেখে না, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে I ইকুয়াল ডিকিউ বাই ডিটি, আমরা I অ্যাভারেজ ইকুয়াল ডিকিউ বাই ডেল্টা টি পেলাম, আর I ইকুয়াল কিউ বাই টি পেলাম। এখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি কারেন্ট ডেন্সিটি। এটা আমরা ইলেকট্রিক কারেন্টটা পেয়ে গেলাম। আর একটাকে আমরা বের করতে পারি কি কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটিটা কীভাবে বের করতে পারো, আমরা নেক্সট একটা পয়েন্ট বের করতে পারি এখানটায়, কারেন্ট ডেন্সিটি, যেটা পরে ওহমস লতে আমরা আলোচনা করব। এখানে আছে কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটি হচ্ছে কি কারেন্ট পার ইউনিট এরিয়া, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টকে বলা হয় কি কারেন্ট ডেন্সিটি। ওকে, তার মানে কারেন্ট পার ইউনিট এরিয়া, কারেন্ট পার ইউনিট এরিয়া, কারেন্ট পার ইউনিট এরিয়াকে বলা হয় কি কারেন্ট ডেন্সিটি। অর্থাৎ কারেন্ট ডেন্সিটিকে যে দ্বারা প্রকাশ করা হয়, যে ইকুয়াল টু I বাই এ। ওকে, I বাই এ কারেন্ট ডেন্সিটি। ওকে, তাহলে দেখে নাও, এই দিক বরাবর আমার কারেন্ট প্রবাহিত হয়, যদি এই দিকে কারেন্ট প্রবাহিত হয় তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে এইটা, ক্রস সেকশনের ক্ষেত্রফল এটা বলতে পারি। তাহলে কারেন্ট ডেন্সিটি আমরা যে ক্রস সেকশনের এরিয়া বলি, এটা হচ্ছে এরিয়া। তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে যে যতটা কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা তার কারেন্ট ডেন্সিটি। ওকে, ক্ষেত্রফল যত বাড়বে ডেন্সিটি তত কমে যাবে কারেন্ট ডেন্সিটি, আর ক্ষেত্রফল যত বেশি কম হবে কারেন্ট ডেন্সিটি তত বৃদ্ধি পাবে। ওকে, তাহলে এটা হচ্ছে কারেন্ট পার ইউনিট এরিয়াকে বলা হয় কি কারেন্ট ডেন্সিটি। ওকে, তো এখানে আর একটা জিনিস থাকে যে নর্মালি যদি কোনো কন্ডাক্টর হয়, সেখানে যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়, তাহলে সেখানে কারেন্টটা আমরা কিভাবে পাবো, তাই না? ধরো একটা কন্ডাক্টর আছে, আমরা প্রত্যেকটা পরিবারের ক্ষেত্রে বলি কি সেখানে মুক্ত ইলেকট্রন থাকে। আমরা যদি বলি কোনো পরিবারের মধ্যে কেন কারেন্ট প্রবাহিত হয়, কারণ একটা উত্তর হচ্ছে কি সেখানে মুক্ত ইলেকট্রন থাকে, সেই কারণে। অন্যান্য পরিবারের মধ্যে, অপরিবারের মধ্যে কেন ইলেকট্রন কারেন্ট প্রবাহিত হয় না, আমরা পোটেনশিয়াল যতই দিই, ব্যাটারি যত হাইফাই লাগাই, তার সত্ত্বেও কারেন্ট প্রবাহিত হয় না। কারণ কেন হয় না, কারণ সেখানে মুক্ত ইলেকট্রন নেই। এই মুক্ত ইলেকট্রনের কনসেপ্টটা কী, তাই না? এটা ডিটেলসে আরও আছে, তোমাদের সেমিকন্ডাক্টর ডিভাইসই আছে ওখানে, যে কোন ইলেকট্রনগুলো আমরা মুক্ত করি। অ্যাকচুয়ালি মুক্ত ইলেকট্রন বলে কিছু নেই, কোনো ইলেকট্রনই মুক্ত থাকে না। ভেবে না একটা জিনিস, একটা কন্ডাক্টর আছে, তো এই কন্ডাক্টরটা অসংখ্য পরমাণু গঠিত। সেই পরমাণু ধরলাম এখানে আমার নিউক্লিয়াস আছে, পরমাণু কী হচ্ছে, চারদিকে কী হচ্ছে, ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে।
ওকে, ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে। তাহলে কোনো পরিবাহীর মধ্যে যদি আমার মুক্ত ইলেকট্রন থাকে, তাহলে সেখান থেকে তো ইলেকট্রনগুলো যদি প্রবাহিত হয়, তাহলে সেখান থেকে আমার কারেন্ট পাওয়া যেতে পারে। কারণ কোনো বস্তুকে হিট করা হয়, হিট করলে কি সে উত্তপ্ত হবে, তারপরে যে মুক্ত ইলেকট্রনগুলো আছে তারা গতিশীল হবে। তার গতিশীল থাকলে তাহলে তো এখান থেকে আমরা কারেন্ট পেয়ে যাবো। অর্থাৎ একটা পরিবাহীকে আমি কী করছি, উত্তপ্ত করছি, একটু তাপ দিচ্ছি। তার তাপ দিলে এটা উত্তপ্ত হবে, উত্তপ্ত এর মধ্যে যে ইলেকট্রনগুলো ফ্রি অবস্থায়, তার আমরা জানি ইলেকট্রন কী থাকে, তার বহিঃপৃষ্ঠে বাইরের পৃষ্ঠগুলো থাকে। তাহলে বাইরের পৃষ্ঠে থাকে এবং মুক্ত অবস্থায় থাকে। তাহলে যখনই তাপ দেবো, তার তাপের পর ইলেকট্রনগুলো কী হবে, উত্তেজিত হয়ে যাবে। যেমন কি ব্রাউনিয়ান মোশনে আমরা দেখেছি, কোনো জলেতে যদি তাপ দেওয়া হয়, তার মধ্যে যে বা গ্যাস থাকলে সেখানটাতে গ্যাসগুলো র্যান্ডমলি মুভ করে, সেখান থেকে বিভিন্ন জায়গায় ধাক্কা করে। ঠিক একইভাবে যদি এখানে তাপ দিই, তাপ দিলে ইলেকট্রনগুলো কি মুভ করতে পারে, তাহলে এর মধ্যে কারেন্ট পেতে পারি। তো অ্যাকচুয়ালি পাই কি, পাই না। কেন পাই না সেটাই একটা ডিটেলস আলোচনা করব। নর্মাল দেখে নাও, কোনো পরিবাহীর ইলেকট্রন মুক্ত বলতে ফ্রি এরকম থাকে না, সব প্রত্যেকটা ইলেকট্রন বাউন্ড অবস্থায় থাকে। তাহলে বাউন্ড অবস্থায় থাকে বলতে কি, তারা সেই পরমাণুর নিউক্লিয়াসের আন্ডারে থাকে, নিউক্লিয়াস যে থাকে তার আন্ডারে থাকে। তারপরে এর দ্বারা আকর্ষণ, তাহলে এরা এর মধ্যে বাইরে যেতে পারে না। তাহলে সেই ইলেকট্রন কি নিউক্লিয়াস দ্বারা অ্যাট্রাকশন অবস্থায় এবং বাউন্ড অবস্থায় থাকে। তার ফলে এখান থেকে কোনো ইলেকট্রনই প্র্যাকটিক্যালি মুভ করে না বাইরে, কোনো পরিবাহীর পৃষ্ঠে এইভাবে যাতায়াত করে না। এরকম হয় না যে এখানে আর একটা নিউক্লিয়াস আছে, অসংখ্য পরমাণু থাকে, তো একটা পরিবাহীর অসংখ্য পরমাণু থাকে। তাহলে এরকম কখনো হয় না যে এই পরমাণুগুলো পাশে পাশে থাকার ফলে এখানকার ইলেকট্রন এখানে যায়, এখানকার ইলেকট্রন এখানে আসে, তো এখানে আসতে পারে না। কারণ কি, এই ইলেকট্রনগুলোকে এই নিউক্লিয়াস বাউন্ড করে রাখে, এই নিউক্লিয়াস এর ইলেকট্রনকে ধরে রাখে। তারপরে এর মধ্যে অ্যাট্রাকশন ফোর্সের মধ্যে থাকে, কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স বলতে পারি। তার ফলে এই ইলেকট্রন কখনো অন্য পরমাণু যাতায়াত করতে পারবে না। এরকম ধরলাম অসংখ্য পরমাণু আছে এরকম, তাহলে ইলেকট্রনগুলো কি এই পরমাণুতে যাতায়াত করবে? কখনো করে না। একটা ইলেকট্রন সেই পরমাণুর মধ্যেই সীমাবদ্ধ থাকে, তার বাইরে যেতে পারে না। কারণ এর মধ্যে কী হয়, ইলেকট্রন এখানে নিউক্লিয়াসকে আকর্ষণ করে ধরে রেখেছে। ঠিক পরের নিউক্লিয়াসে একই কেস থাকে, তাহলে ইলেকট্রনগুলো বাইরে থাকে না, সেই জন্য এখানে কোনো কারেন্ট পাই না। ওকে, যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়, যদি আমরা এখানে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে কী হবে? তাহলে প্রথমে আমরা দেখে নিই যে যদি আমার ফ্রি ইলেকট্রন থাকে, ধরলাম, তাহলে এটা হচ্ছে কি, তাহলে কখনো ইলেকট্রন কী হচ্ছে, প্রবাহিত হবে না নর্মালি অবস্থায়। কারণ তারা প্রত্যেকটা পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো কি একটা বন্ধনের মধ্যে থাকে বা তার অ্যাট্রাকশনের মধ্যে থাকে, সেই জন্য ইলেকট্রনগুলো বাইরে যাতায়াত করতে পারবে না। আর একটা ব্যাপার আছে, যদিও আমরা যদি ফ্রি ইলেকট্রন ভাবে যে ফ্রি ইলেকট্রনগুলো আছে, তারা যদি থার্মাল মোশনের ফলে যারা যে মুভমেন্ট করে, সেই মুভমেন্টটা হয় কি, র্যান্ডম মুভমেন্ট হয়। তারপর একে অপরের যেহেতু কোনো একটা ডাইরেকশন থাকে না, তার ফলে এখানে কোনো আমার ইলেকট্রিক কারেন্ট তৈরিই হবে না। ওকে, এখানে কোনো ইলেকট্রিক কারেন্ট তৈরি হবে না। সেখানে যদিও আমার কি থাকে, ইলেকট্রিক ফিল্ড থাকে, তবুও আমার এখানে কারেন্ট তৈরি হবে না। একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে। ধরলাম একটা সিলিন্ড্রিকার একটা কি আছে, আমার কন্ডাক্টর আছে, সিলিন্ড্রিকার কন্ডাক্টর আছে। ওকে, এর একটা পৃষ্ঠে এখানে হচ্ছে কি একটা প্লেট, আমার দুটো এরকম প্লেট আছে। ওকে, দুটো প্লেট আছে, একটা প্লেটকে আমি নেগেটিভ আধান দিলাম, একটা প্লেটকে আমি পজিটিভ আধান দিলাম, তারপরে এই প্লেট দুটো এই কন্ডাক্টরের দুদিকে লাগিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ। তার ফলে কি এর মধ্যে কারেন্ট প্রবাহিত হবে? তো এখানেও আমরা কারেন্ট পাবো না। কারণ কি, যখন এটা প্লাস কিউ এটা মাইনাস কিউ দিয়ে আদান দুটো প্লেট দেওয়া হবে, সঙ্গে সঙ্গে এর মধ্যে যে ইলেকট্রনগুলো ছিল, সেই ইলেকট্রনগুলো কী করবে, একে কী করে নিউট্রালাইজ করে দেবে। তো একে এই পজিটিভ এন্ডটাকে নিউট্রালাইজ করে দেবে, আর এখানে কি হবে, নেগেটিভ এন্ডকে নিউট্রালাইজ করে দেবে। তো সামান্য পরিমাণ যদি লাগানোর সঙ্গে সঙ্গে যদি একটু পরিমাণ কারেন্ট প্রবাহিত হলো, কিন্তু এটা তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে আবার বন্ধ হয়ে যাবে কিছু সময় পর। তার মানে একটা কন্টিনিউয়াস যে কারেন্টটা পাওয়া যায়, সেইটা কিন্তু এখানে পাওয়া যাবে না যতক্ষণের সঙ্গে ব্যাটারি লাগানো হয়। তাহলে এখানটায় যে আমি যে পজিটিভ প্লেট লাগাই, এখানে যে নেগেটিভ প্লেট লাগাই, তাহলে এখান থেকে যে ইলেকট্রনগুলো আছে এখানে নিউট্রালাইজ করতে দেবে, আর এখানটাও কী করবে, নিউট্রালাইজ করে দেবে। তো তারপরে যখন নিউট্রালাইজ বা এখান থেকে ইলেকট্রন একদিকে প্রবাহিত হবে, সেই কারণে সামান্য পরিমাণ কারেন্ট পাওয়া গেল, কিন্তু এখানে সাময়িক কোনো কারেন্ট পাওয়া যাবে না। ওকে, তাহলে আমরা বুঝলাম কি, কোনো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলো বা নর্মালি কোনো কন্ডাক্টর থাকলো, নর্মালি সেখানে কারেন্ট প্রবাহিত হয় না যতক্ষণ না সেখানে আমি একটা কী হচ্ছে, বিভব প্রভেদ দিচ্ছি, কোনো ব্যাটারি লাগাচ্ছি, অর্থাৎ একটা সোর্স দিচ্ছি। তার মানে একটা ব্যাটারি লাগাচ্ছে মানে কি, ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করে। একটা পরিবাহী আছে, একটা কন্ডাক্টর আছে এখানে,
এখানে একটা ব্যাটারি লাগিয়েছি, পজিটিভ নেগেটিভ। এই পজিটিভ নেগেটিভ মানে কি? তার মানে এটা হচ্ছে সোর্স অফ চার্জ, সোর্স অফ চার্জ। এখানে চার্জের স্টোরেজ আছে, মানে না আমরা বলি মেমোরি স্টোরেজ, এখানে কি অনেক কিছু স্টোর করা যায়। আমরা একটা মেমোরি স্টোরেজ, সেখানে অনেক কিছু ভিডিও আছে, কিছু অডিও আছে, কিছু টেক্সট আছে, কিছু আছে, আমার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে স্টোরেজে। তাহলে একটা কোনো জিনিস গুরুত্বপূর্ণ রাখতে গেলে একটা স্টোরেজ দরকার। ঠিক একইভাবে এখানে যে কারেন্ট প্রবাহিত হবে, যে ইলেকট্রন প্রবাহিত হবে, সেই ইলেকট্রন আর মানে নেগেটিভ চার্জ, এই পজিটিভ চার্জ সাপ্লায়ার কি? তাহলে এখানে সাপ্লায়ার আছে, এই যে ব্যাটারি লাগিয়েছে এটা সাপ্লায়ার। তাহলে সোর্স অফ চার্জ, এটা স্টোরেজ, একটা চার্জের একটা স্টোরেজ। তাহলে চার্জের স্টোরেজ না লাগিয়ে এমনি বাইরে থেকে কোনো ইলেকট্রিক ফিল্ড বা কোনো নর্মাল যে রাখলে সেখানে আমরা কোনো কারেন্ট পাবো না বা কোনো কারেন্ট প্রবাহিত হবে না। ওকে, তো আসলে তুমি ইলেকট্রিক কারেন্টের ব্যাপারটা কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়েছে। তাহলে কারেন্ট কখন পাওয়া যাবে? যখন তার মধ্যে যখন কোনো সোর্স অফ চার্জ লাগাবো, কোনো ব্যাটারি লাগাবো, কোনো বিভব প্রভেদ লাগাবো বা বিভব পার্থক্য পোটেনশিয়াল লাগাবো, তখনই আমরা সেখান থেকে কী হবে, কারেন্টটা পেতে পারি। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, ওহমস ল। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে এটা, ওহমস ল। এই ওহমস লটা আলোচনা দেখে নাও, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমি চেষ্টা করবো সব থেকে সহজ করে কী করে বোঝানো যায়। তোমরা ক্লাস 10 থেকে পড়ে আসছো ওহমস ল। ওকে, ওহমস ল। ওহমস লতে আমরা কি জেনেছিলাম? যদি কোনো পরিবাহী থাকে, যদি এই পরিবাহীর রোধ আর হয়, কারেন্ট যদি আই প্রবাহিত হয়, দুই প্রান্তের বিভব প্রভেদ যদি ভি হয়, ওকে, তাহলে ওহমের সূত্র অনুযায়ী কি? তাহলে আমরা জানি উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলে কোনো পরিবাহীর মধ্যে যে প্রবাহ মাত্রা তার বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক হয়, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু আই। ওকে, এটা আমরা জানি ভি প্রপোর্শনাল টু আই যদি অন্যান্য ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো যদি কোনো চেঞ্জ না আসে, ওকে, কনস্ট্যান্ট থাকে। অর আমরা বলতে পারি কি, ভি ইকুয়াল টু আর আই, যেখানে আর হচ্ছে কি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এখানে আর একটা নাম আছে স্পেশাল, তাহলে এখান থেকে আরও বলতে পারি যে ভি ইকুয়াল টু আই আর। ওকে, আর হচ্ছে কি, যে পরিবাহী যে কন্ডাক্টর নিচে, যদি কোনো একটা কন্ডাক্টর নিলাম, তাহলে এটা একটা আমার কন্ডাক্টর আছে, ওকে, যার লেন্থ হচ্ছে এল। ওকে, আর এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই, কারেন্ট প্রবাহিত হচ্ছে, আর এর পোটেনশিয়াল ডিফারেন্স দুটো এন্ডের মধ্যে কত হচ্ছে, ভি। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি ভি ইকুয়াল টু আই আর। এই আরটা যে একটা নতুন একটা কোয়ান্টিটি চলে আসলো, যেটা এক্সিস্ট করলো এখানে, এই আরটাকে বলা হয় কি রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স অফ দ্য কন্ডাক্টর। ওকে, তাহলে একে বলা হয় যে পরিবাহীটা আছে, যে কন্ডাক্টর আছে, সে তার রেজিস্ট্যান্স। ওকে, তাহলে এই রেজিস্ট্যান্সটা আমরা কীভাবে ক্যালকুলেট করব, কোন পরিবাহীর রোধ কত হবে, সেটা খুব ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারি, এবং সেটা কার উপর ডিপেন্ড করে সেটাও খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এখান থেকে আমরা বুঝলাম ভি ইকুয়াল টু আই আর হয়। আর হচ্ছে যে কন্ডাক্টরের ক্ষেত্রে এই ফর্মুলা লিখলাম, সেই কন্ডাক্টরের রেজিস্ট্যান্স, পার্টিকুলার একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্স। এবার এই রেজিস্ট্যান্সটা বা এই রোধটা ওই পরিবার কী বিষয়ের উপরে ডিপেন্ড করে, কার উপর নির্ভর করে, সেটা আমরা জানবো। মানে এরকম নয় যে আমরা যেমন ঘনত্ব বুঝলাম, ঘনত্ব বললাম কি, ঘনত্ব কোনো একটা পরিবাহী, তাহলে কোনো একটা পরিবাহী আছে, ওকে, এই পরিবাহীর ঘনত্ব যা হবে একই মেটাল দিয়ে তৈরি, যদি এই পরিবাহীটাকে বড় করা হয়, এটা ভালো করে বোঝার বিষয় আছে রোধটাকে। ওকে, একটু ভালো করে তোমাদের বলে দিই, যাতে করে রেজিস্ট্যান্স ব্যাপারে যে কোশ্চেনগুলো থাকবে সেটা খুব সহজেই তোমরা মেজারমেন্ট করতে পারবে, এবং এটা কী করে নির্ভর করে সেটাও আমি চেষ্টা করব সব থেকে সহজ করে ভালো করে ফলো করো কীভাবে বোঝাচ্ছি। আর আশা করি তুমি আমি বোঝানোর পর খুব সহজেই এই ব্যাপারটা বুঝতে পেরে যাবে। তাহলে কোনো একটা লোহার টুকরো নিলাম, এতটুকু, তাহলে এর ডেনসিটি বা ঘনত্ব যা হবে, তাহলে একে যদি এই লোহার টুকরোটা বড় নিই, তাহলে ঘনত্ব কি বদলাবে? একই থাকবে, লোহার যে তৈরি, তাহলে একই ঘনত্ব থাকবে। যদি এরকম বড় করে দিই তাহলে কি বদলাবে? তাতেও কোনো বদলাম না, সেখানে রোধ বা এখানে তাতেও কি ঘনত্ব একই থাকবে। তার মানে একই পদার্থেতে তৈরি, অর্থাৎ একটা লোহার ছোটো নিই, বড় নিই, লম্বা নিই বা ছোটো খাটো নিই, প্রত্যেকটার ঘনত্ব সেম থাকবে। রোধ কি একই থাকে? রোধ এক থাকে না, রোধ ডিপেন্ড করে পরিবাহীর ডাইমেনশন, তার লেন্থ, মানে উইথ আর এরিয়া, এই সব জিনিসের উপর ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করে সেটা দেখা যাক, তাহলে তুমি খুব সহজেই বুঝতে পারবে। এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি তোমাদের, খুব সহজে আমরা এটা বুঝতে পারবো যে একটা পরিবাহীর রোধ কার উপর ডিপেন্ড করে। ধরো আমার একটা পরিবাহী আছে, একটা পরিবাহী
যার দৈর্ঘ্য হচ্ছে এল, ওকে, তা এর রোধ হচ্ছে কি আর, তার দৈর্ঘ্য এল, রোধ আর, এর মধ্যে কারেন্ট প্রবাহিত হচ্ছে আই, আর বিভব হচ্ছে ভি, ওকে, এর বিভবটা হচ্ছে ভি, পোটেনশিয়াল ডিফারেন্স। এবারে এই একই পরিবাহীটাকে যদি আমি ডাবল করে দিই, জাস্ট এন্ড টু এন্ড যদি যুক্ত করে দিই, ওকে, আমি এখানটা কেস বলে লিখে রাখি তাহলে সুবিধা হবে। তাহলে ওহমের সূত্র আমার এখানে আছে কি ভি ইকুয়াল টু আই আর, এটা আমি লিখেছিলাম, ওকে, বা আর ইকুয়াল টু ভি বাই আই, এইটা বলতে পারি। তাহলে প্রথমটা হচ্ছে কি লেন্থ, লেন্থের উপরে কীভাবে ডিপেন্ড করে, ওকে, লেন্থ। তাহলে এই এল লেন্থের যদি দুটো পরিবাহীকে পরস্পর এইভাবে যুক্ত করে দিই, অর্থাৎ এর লেন্থ যা ছিল এর লেন্থ একই আছে, এরও লেন্থ এক আছে, দেখে নাও। তাহলে এর বিভব কত ছিল, এই ছোটোটাকে দেখাচ্ছি, এর এখানে যদি আমি ব্যাটারি লাগাই, এর বিভব ছিল কি ভি, ওকে, ভি বিভব লাগিয়েছি। তাহলে এর লেন্থ ছিল এল, ওকে, এই লেন্থ এল ছিল, আর এখান থেকে কারেন্ট যাচ্ছিল আই, তার এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছিল আই, তাহলে এরম পজিশানে ছিল। এবার দেখে নাও কী হয়েছে কি, তাহলে দেখে নাও, তাহলে এর এখন লেন্থ কত হয়ে দুটো মিলিয়ে 12 হয়ে গেছে। আর দেখে নাও এর মধ্যে যে কারেন্ট প্রবাহিত হবে সেটা এর মধ্যে দিয়ে যাবে, কারণ একটাই রাস্তা আছে, তাহলে এখানে কারেন্ট কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ একই পরিবাহী যদি একই রাস্তা থেকে মানে পরিবাহী দুটোকে পরস্পর এন্ড টু এন্ড যুক্ত করা হয়, তাহলে সেখানটা কী হবে, এখানে যে কারেন্ট প্রবাহিত হবে সেটা কারেন্টটা একই থাকবে, তাহলে কারেন্ট ইজ সেম। তাহলে এখানে বলতে হয় কি কারেন্ট ইজ সেম, ওকে। কিন্তু আমরা জানি কি প্রত্যেকটা স্ল্যাবের একটা স্ল্যাব, এই স্ল্যাব নিয়ে দিতে প্রত্যেকটা স্ল্যাবের বিভব কত বলেছিলাম ভি, তাহলে এখানে দুটো স্ল্যাব আছে, তাহলে এর বিভব হচ্ছে ভি আর এর বিভব হচ্ছে কি ভি, কারণ প্রত্যেকটা স্ল্যাবের বিভব কী ছিল, ভি ছিল বিভব, ভালো করে দেখে নাও। এক একটা স্ল্যাব আমরা বিভব কত নিয়েছি, ভি বিভব নিয়েছিলাম, তাহলে এই স্ল্যাবের বিভব ভি, এই স্ল্যাবের বিভব ভি, কিন্তু কারেন্ট যাচ্ছে তার টোটাল যে পোটেনশিয়াল যদি আমি বলি, এখানে টোটাল পোটেনশিয়ালটা তাহলে কত হচ্ছে 2V। তাহলে এখানে পোটেনশিয়ালটা চেঞ্জ হচ্ছে, কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করো কী বলছি আমি। এখানে আমি আমার একটা স্ল্যাব নিলাম, যে স্ল্যাবের লেন্থ হচ্ছে এল, ওকে, আর হচ্ছে কি রোধ হচ্ছে আর, এবং কারেন্ট প্রবাহিত হচ্ছে আই, আর বিভব হচ্ছে ভি। এরকম দুটো স্ল্যাবকে বা দুটো কন্ডাক্টরকে পরস্পর রাখা হয়েছে, রাখার পর দেখলাম যে এবার টোটাল যে দূরত্ব বা টোটাল যে লেন্থটা কত হলো 12 লেন্থ হয়ে গেল। যেহেতু এর মধ্যে আই কারেন্ট যাচ্ছে, এর মধ্যে তো আই কারেন্ট যাচ্ছে, তাহলে এর মধ্যে একই কারেন্ট প্রবাহিত হবে, দেখো একইভাবে যুক্ত যেহেতু আছে, আর বিকল্প কোনো রাস্তা নেই, ওকে, যে সেই রাস্তাতে কারেন্ট প্রবাহিত হবে, এখানে যে কোনো আদান ফ্লো করে সেটা এর মধ্যে তো ফ্লো করবে, তাহলে একই কারেন্ট প্রবাহিত হবে, দুটোর মধ্যে একই কারেন্ট প্রবাহিত হবে। এবার আমরা জানি এক একটা স্ল্যাবের বিভব কত ভি, তাহলে এর বিভব ভি, এরও বিভব ভি, তার টোটাল বিভব কত হবে 2V, তাহলে এখানে যে টোটাল বিভব 2V। তাহলে এবারে যে রোধটা পাচ্ছি দুটো কন্ডাক্টরকে পরস্পর এটা এইভাবে রাখার ফলে যে আমরা এখানে যে আমরা রোধ পাবো সেই রোধটা কি, নাও কারেন্ট of the combination is I। তাহলে এখানে দেখো এই দুটো কন্ডাক্টরের মধ্যে থ্রু আউট আমার আই কারেন্টে প্রবাহিত হচ্ছে, তা সেখানে এই কম্বিনেশন যেটা হয়েছে দুটো স্ল্যাবকে বা দুটো কন্ডাক্টরে যে পরস্পর রেখে দিচ্ছি, সেখানে যে কারেন্টটা পাবো কম্বিনেশনটা এই টোটাল মিলিয়ে যে কম্বিনেশনটা তৈরি হয়েছে সেখানে টোটাল কারেন্ট প্রবাহিত হবে আই এখানে, অ্যান্ড ভোল্টেজ or potential voltage of the combination is কত হচ্ছে দেখে নাও। তাহলে এখানে বিভবটা কত হচ্ছে, এটার জন্য ভি, এটার জন্য ভি, টোটাল মিলিয়ে টোটাল যে কম্বিনেশন আছে সেই কম্বিনেশন বিভব কত হচ্ছে 2V। সো the resistance of the combination is, আমি এটাকে RC বলছি, ইকুয়াল টু কত হবে দেখেন এই ফর্মুলা অনুযায়ী 2V বাই I। 2V কেন, কম্বিনেশনের টোটাল আমার ভোল্টেজ কত 2V, কারেন্ট কত আছে I, তা 2V বাই I। এবার এখানে দেখে নাও, এখানে একটা জিনিস দেখে নাও যে
আর সি ইকুয়াল টু 2 ইন্টু ভি বাই আই। এবার ভি বাই আইটা কী ছিল এইটার ক্ষেত্রে, আর ইকুয়াল টু কী ছিল ভি বাই আই বলেছিলাম, এখানে দেখিয়েছি আমি আর ইকুয়াল টু ভি বাই আই। তাহলে আর ইকুয়াল টু 2 ইন্টু ভি বাই আই, তাহলে আর সি ইকুয়াল টু 2R। ওকে, তাহলে আর সি ইকুয়াল টু কী বললাম 2R। তা টোটাল রেজিস্ট্যান্স কী হলো বেড়ে গেল, ডাবল হয়ে গেল। মানে দুটো পরিবাহীকে বা দুটো কন্ডাক্টরকে দুটো স্ল্যাব করে পরস্পর রাখি, এই রাখাকে বলে শ্রেণী সমাবেশ বলা হয়। তাহলে এবার পরস্পর যদি পাশাপাশি রাখি, এখানে রেজিস্ট্যান্সটা কী হচ্ছে ডাবল হয়ে গেল। অর্থাৎ লেন্থ যখন 12 হলো, লেন্থ সিঙ্গেল, ভালো করে কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। এখান থেকে দেখো না কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়ে যাবে খুব সহজে। লেন্থ যখন আমার 12 হলো, লেন্থ যখন বেড়ে ডাবল হয়ে গেল, তখন রেজিস্ট্যান্স বেড়ে কী হলো 2R হয়ে গেল, ডাবল হয়ে গেল। অর্থাৎ লেন্থ যে হারে বাড়লো রেজিস্ট্যান্সও সেই হারে বাড়ছে, তাই না? এবার 3টে লাগিয়ে দাও, 3V হয়ে যাবে, প্রত্যেকটা ভি যোগ হয়ে যাবে, 3V হয়ে যাবে। লেন্থ 3L হলো, ভিও আরও কী হয় 3R হয়ে যাবে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি লেন্থ যেই হারে বাড়ছে রেজিস্ট্যান্সটাও সেই হারে বাড়ছে। অর্থাৎ আমরা বলতে পারি সো দেয়ারফোর আর প্রপোর্শনাল টু এল। দেখুন সহজ হিসাব, একদম খুবই সহজ হিসাব একদম এখান থেকে বলতে পারি। তাহলে আমার একটা স্ল্যাব বা একটা কন্ডাক্টর যদি থাকে, তার লেন্থ হচ্ছে এল, রোধ হচ্ছে আর, বা কারেন্ট প্রবাহিত হচ্ছে আই, এবং বিভব যদি ভি হয়, এই দুটো পরিবাহীকে পরস্পর শ্রেণী সমবায়ে রাখলে, পরস্পর পাশাপাশি রাখলে, তাহলে এদের মধ্যে যে এই যে কম্বিনেশন তৈরি হলো, এই কম্বিনেশনের টোটাল লেন্থ কত হলো 12। ওকে, টোটাল লেন্থ 12। এই কম্বিনেশনের মধ্যে কারেন্ট প্রবাহিত হচ্ছে কি দেখুন আই, কারণ এখানে অন্য কোনো বিকল্প রাস্তা নেই। তাহলে একটা রাস্তা দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। কম্বিনেশন টোটাল বিভব কত হচ্ছে দেখুন, এর পোটেনশিয়াল ভি, এরও পোটেনশিয়াল ভি, পরস্পর পাশাপাশি রাখা যায়, তার টোটাল পোটেনশিয়াল কত হচ্ছে 2V। তাহলে কম্বিনেশন টোটাল বিভব 2V। তাহলে এখান থেকে দেখলাম যে কম্বিনেশনটা যে কম্বিনেশন তৈরি হলো, যে এখন যে পরিবাহী গেলো 2L যে কন্ডাক্টর পেলাম, তার যে রেজিস্ট্যান্স বা তার রোধ যা পেলাম আমরা, সেটা কত পেলাম 2R পেলাম। তাহলে দেখতে পেলাম লেন্থ যেই হারে বাড়ছে, লেন্থ এল থেকে 12 হলো, সঙ্গে সঙ্গে রেজিস্ট্যান্স আর থেকে 2R হলো। তারপরে লেন্থ যেই হারে বাড়বে রেজিস্ট্যান্সও সেই হারে বাড়বে, অর্থাৎ আর প্রপোর্শনাল টু এল। তার মানে রেজিস্ট্যান্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ অফ দ্য কন্ডাক্টর। ওকে, তাহলে এটা আমরা ক্লিয়ার হয়ে গেল। নেক্সট এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া। তার সঙ্গে রেজিস্ট্যান্সটা কেমন সম্পর্ক আছে সেটা আমরা ডিটেলসে জানবো এবারে। দেখে নাও, আশা করি তুমি এটা বুঝতে পেরেছো, খুবই সহজ ব্যাপার। তো নেক্সট আমরা ক্রস সেকশনাল এরিয়া নিয়ে ভাববো। 2 নম্বর হচ্ছে কি ক্রস সেকশনাল এরিয়া। ওকে, ক্রস সেকশনাল এরিয়া। আমি এটা কি আবার এক্সাম্পল দিচ্ছি। এই হচ্ছে আমার কি আছে পরিবাহী আছে, যেহেতু আমি এটা 3D আঁকতে পারবো, 2D ভাবছি, ভাবো না একটা 3D একটা আমার আয়তকার একটা কিউব আছে। ওকে, আয়তকার একটা আছে ঘনক আছে, এইভাবে ভেবে নাম এরকম একটা। তাহলে এর ক্ষেত্রফল, এখানে যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফল হচ্ছে এ। ওকে, এবং এর দৈর্ঘ্য তো আমরা জানি এল দৈর্ঘ্য। এর মধ্যে কারেন্ট প্রবাহিত হচ্ছে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে টোটালটার মধ্যে দিয়ে, আমরা আই কারেন্ট প্রবাহিত হচ্ছে এই পরিবাহীটার মধ্য দিয়ে। আর এর বিভব, দুই প্রান্তের বিভবটা কত বললাম ভি বিভব। এবারে এটাকে যদি আমি মাঝখান থেকে কেটে দিই, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর যে এখান থেকে অর্ধেক করে দিই, তাহলে এটা দুটো পিসে ভাগ হয়ে গেছে। অর্থাৎ নিচে একটা পিস হচ্ছে, লেন্থ আমার একই আছে, একই লেন্থ। ওকে, লেন্থের কোনো প্রবলেম করিনি আমি। তাহলে এটা এইভাবে দুটো পিসে ভেঙে গেছে, বা আমি এভাবে কেটে দিয়েছি। তাহলে এখন যে ক্ষেত্রফলটা হবে, এখন যে আমার এখানে ক্ষেত্রফলটা উৎপন্ন হবে, দেখে নাও, এখন যে এবার ক্ষেত্রফলটা পাবো, সেই ক্ষেত্রফলটা কি আগে যে টোটালটার পেয়েছিলাম সেরকমই পাবো না, তার থেকে অর্ধেক হয়ে যাবে। তার প্রত্যেকটা অর্ধেক হয়ে যাবে, a/2 হয়ে যাবে, এটাও a/2 হয়ে যাবে, কারণ কি এটাকে অর্ধেক আমি কেটে দিয়েছি। তাহলে এবারে বলো টোটাল যে বড় পরিবাহী ছিল তার মধ্যে যে আধান বা চার্জ ছিল, সেই একই আধান প্রত্যেকটার মধ্যে থাকবে কি? এটা কখনো সম্ভব নয়। ভাবো এক বালতি জল আছে, এক বালতি জলকে যদি অর্ধেক করে দিই, মানে অন্য আর একটা বালতিতে তাদের যে অর্ধেক রেখে দিই, তাহলে কি দুটোতে একই পরিমাণ, মানে এই আগে যা জল ছিল একটা বালতিতে, এখন কি সেই পরিমাণে জল থাকবে? তাহলে অবশ্যই থাকবে না, অর্ধেক অর্ধেক হয়ে যাবে। ঠিক একইভাবে
যখন একটা পরিবাহী ছিল, একটা গোটা পরিবাহী ছিল, তার মধ্যে যত সংখ্যক ইলেকট্রন ছিল, যা আধান ছিল, যখনই আমি সেটাকে অর্ধেকভাবে কেটে দেবো তখনই কী হবে, আধানগুলো অর্ধেক অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ এর মানে হচ্ছে আধান বা চার্জ মানে হচ্ছে কারেন্ট। আধান কার সঙ্গে রিলেটেড? কারেন্টের সঙ্গে, ইলেকট্রিক কারেন্টের সঙ্গে। তা যখনই আধান অর্ধেক হয়ে যাচ্ছে তখন কি কারেন্ট অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ একটা পরিবাহীর মধ্য দিয়ে, যখন এই পরিবাহী ছিল এর মধ্যে দিয়ে যখন আই কারেন্ট প্রবাহিত হচ্ছিল, তখন যখন এটাকে আমি অর্ধেক অর্ধেক কেটে দিলাম তখন এর মধ্যে কারেন্টটা কী হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তখন এর মধ্যে দিয়ে I/2 কারেন্ট প্রবাহিত হবে আর এর মধ্যেও I/2 কারেন্ট প্রবাহিত হবে। তাহলে কারেন্টটা কী হয়ে যাবে, অর্ধেক অর্ধেক হয়ে যাবে। আর নেক্সট দেখে নাও পোটেনশিয়াল। আমরা পোটেনশিয়াল কী ছিল, দুই প্রান্তে, একটি পরিবাহীর দুই প্রান্তে বিভব। তাহলে এখান থেকে দুই প্রান্তে, এখান থেকে এইভাবে তো আমরা কাটিনি, দৈর্ঘ্য বরাবর কেটেছি। তাহলে এই বরাবর যেহেতু কাটিনি, তাহলে এই টোটালটার যা বিভব ছিল তাহলে এখানটার মিলিয়ে এই টোটালটারও সেম বিভব হবে। তাহলে এখানে বিভবের কোনো পরিবর্তন হবে না, তাই না? এখানে আমরা বিভবের কোনো পরিবর্তন পাচ্ছি না। তাহলে এখানে যে অর্ধেক করার ফলে এদের রেজিস্ট্যান্স কত হচ্ছে, এদের রোধ কত হবে সেটা আমি বের করব। তাহলে রোধটা এবার কীভাবে বের করতে হবে না, তাহলে এখন কম্বিনেশনটা দেখব। আগে ছিল কি, আগে আমার ছিল কি R = V/I। ওকে, এইটা আমি লিখেছি। নাও এখন the current of the combination, now the current of each slab কত হবে, I/2। দেখো না, তাহলে প্রত্যেকটা একটা স্ল্যাবের কারেন্ট এখন কত হচ্ছে, I/2। তা এখন হচ্ছে এর কী হবে, দ্য ভোল্টেজ অফ ইচ স্ল্যাব রিমেন সেম, একই থাকবে। তাহলে কী হবে, V হবে। তাহলে পোটেনশিয়ালের কোনো ডিফারেন্স হবে না। তাহলে এখানে ক্ষেত্রফল অর্ধেক হয়ে গেছে, তার ফলে ক্ষেত্রফল অর্ধেক হওয়ার ফলে তার কী হয়ে গেছে, আমার কারেন্টটাও অর্ধেক হয়ে গেছে। তাহলে রেজিস্ট্যান্স হবে কি, সো দ্য রেজিস্ট্যান্স অফ ইচ স্ল্যাব ইজ, তাহলে কত হবে দেখে নাও। তাহলে এটাকে আমি R ড্যাশ ধরলাম, এটাকে R ড্যাশ = V বাই, এই ফর্মুলা V/I/2, কারণ প্রত্যেকটা স্ল্যাবের রেজিস্ট্যান্স, এর রেজিস্ট্যান্সটা বের করতে চাইছি। তাহলে এটাকে R ড্যাশ বলছি, তাহলে এর রেজিস্ট্যান্স যা হবে এটারও রেজিস্ট্যান্স সেম হবে। তাহলে R ড্যাশ = V/I/2, কারেন্ট অর্ধেক হয়ে গেছে। তাহলে এখান থেকে বলতে পারি R ড্যাশ = 2V/I, তার মানে এখানে বলে 2R। তাহলে এখানে পেলাম কি দেখে নাও। তাহলে এখান থেকে আমরা পেলাম আলটিমেট, এখানে পেলাম কি যে R ড্যাশ = 2R। তাহলে এর রেজিস্ট্যান্স কত হলো, R ড্যাশ = 2R, এর রেজিস্ট্যান্স কত হলো, R ড্যাশ = 2R। তারপরে রেজিস্ট্যান্স কী হলো, বেড়ে গেল, ডবল হয়ে গেল। যখনই ক্ষেত্রফলটাকে অর্ধেক করলাম রেজিস্ট্যান্স কী হলো, ডবল হয়ে গেল। এবারে এটাকে ভালো করে মনে করার চেষ্টা করো। তাহলে এটাকে ভালো করে বোঝো কি বলছি আমি। তাহলে ক্ষেত্রফল A থেকে যখন A/2 হলো, মানে ক্ষেত্রফল যখন আমি অর্ধেক করে দিলাম, রেজিস্ট্যান্স কিলো R থেকে 2R হয়ে গেল। তার মানে এটা ক্ষেত্রফল কমলে রেজিস্ট্যান্স কাছে বাড়ছে, এটাকে আরও কমালে আরও বাড়বে। তার মানে এখান থেকে বুঝতে পারলাম আমরা যে কোনো পরিবাহী বা কোনো কন্ডাক্টরের ক্ষেত্রফল বা ক্রস সেকশনাল এরিয়া যত কমাবো রেজিস্ট্যান্স তত ধীরে ধীরে বাড়বে। তার মানে একটা জিনিস কমলে একটা জিনিস বাড়ছে, তাহলে এটা কি ডাইরেক্টলি প্রপোর্শনাল না, এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এখান থেকে বলতে পারি সো therefore R inversely proportional to 1/A। এখানে পুরো একদম ক্লিয়ার ব্যাপার আছে, পুরো একদম সম্পূর্ণ পরিষ্কার, কোনো ঝামেলার মধ্যে নেই। দেখেন ভালো করে বুঝুন, একদম কোনো তোমার ডাউট থাকা উচিত নয়। একদম প্রত্যেকটা স্টেপ ছবি আঁকা তোমাকে দেখিয়েছি একদম। মানে আমরা এখানে পুরো প্র্যাকটিক্যাল দেখতে হয়, তুমি ক্ষেত্রফলকে 3 ভাগ করতে পারো, মানে A/3 করবে, করে সেখানেও দেখবে কারেন্টটাও I/3 হবে, মানে 3 গুণ, তাহলে রেজিস্ট্যান্স, মানে ক্ষেত্রফল যেই হারে কমবে রেজিস্ট্যান্স ঠিক সেই হারে বাড়বে। তার মানে দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স তার ক্রস সেকশনাল এরিয়ার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল আছে। তাহলে আমরা দুটো থিওরি পেলাম রেজিস্ট্যান্সের। তাহলে দেখে নাও আমরা দুটো জিনিস পেলাম। তাহলে একটা হচ্ছে কি R
এক নম্বর আর প্রপোর্শনাল টু এল, সেটার এক্সাম্পল আগে দেখলাম। দ্বিতীয় নম্বর আমরা পেলাম আর প্রপোর্শনাল টু 1/a, এই দুটো পেলাম। তার মানে হচ্ছে রেজিস্ট্যান্স কোনো কন্ডাক্টর বা কোনো পরিবাহীর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের সঙ্গে ডিপেন্ড আছে, দৈর্ঘ্যর সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ দৈর্ঘ্য যেই হারে বাড়বে, লেন্থ কোনো কন্ডাক্টর লেন্থ যেই হারে বৃদ্ধি পাবে তার রেজিস্ট্যান্সও সেই হারে বৃদ্ধি পেতে থাকবে, অর্থাৎ ইনক্রিজ করবে, এখানে বেড়ে যাবে। আর কোনো কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়া যেই হারে কমবে তার রেজিস্ট্যান্সটাও ঠিক সেই হারে বাড়বে। তার মানে ক্রস সেকশনাল এরিয়ার সঙ্গে রেজিস্ট্যান্স ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে আর প্রপোর্শনাল টু 1/a। তাহলে এটাকে যদি আমরা একসঙ্গে লিখি তাহলে আর প্রপোর্শনাল টু L/a, তাহলে যখনই আমরা সমানুপাতিক চিহ্ন তুলতে যাব সমান নিয়ে আসবে, একটা কনস্ট্যান্ট আসবে, তাহলে এখানে বলতে পারি কি আর ইকুয়াল টু রো L/a। তো এখানে রো হচ্ছে এখানে হচ্ছে কি কনস্ট্যান্ট, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। ওকে, এর একটা নাম আছে, সেটা হচ্ছে কি রেজিস্টিভিটি। রোকে বলা হয় কি রেজিস্টিভিটি। ওকে, পার রোধাঙ্ক, বাংলা যদি বলি এটাকে রোধাঙ্ক, রেজিস্টিভিটি বলা হয়। তাহলে এই রোধাঙ্ক ডিপেন্ড করে ম্যাটেরিয়ালস উপরে, পদার্থটা কী দিয়ে তৈরি। অর্থাৎ আমরা নর্মালি এটাকে সাধারণ ভাষা যদি বুঝতে যাই একদম কোনো কনফিউজ ছাড়া, ঘনত্ব যেমন বুঝি যে কোনো বস্তু যেমন ঘনত্ব আছে সব জায়গায় সমান হয়ে থাকে, ঠিক রেজিস্টিভিটিও সেরকম, যে রেজিস্টিভিটি তার রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করবে, তার রোধ কত, একক দৈর্ঘ্য রোধটা কত তার উপর ডিপেন্ড করবে তার রেজিস্টিভিটি। তার রো হচ্ছে কি এখানে রেজিস্টিভিটি। তাহলে আমরা পেলাম আর ইকুয়াল টু রো L/a। তাহলে এই হিসাবে আমরা যদি ওহমের সূত্রটা লিখি তাহলে কেমন হবে দেখে নাও। তাহলে এই কনসেপ্টে তাহলে আমরা যদি ওহমের সূত্রটা লিখি কি হবে, তাহলে এখানে ওহমের সূত্রটা কি ছিল, ওহমের সূত্র ছিল V ইকুয়াল টু IR, তাহলে বা অর V ইকুয়াল টু I ইন্টু রো L/a, তাহলে V ইকুয়াল টু I রো L/a। তাহলে এইটা হচ্ছে আমার ইকুয়েশন হবে। যদি আমি রেজিস্ট্যান্সকে তার রেজিস্টিভিটি, লেন্থ এবং ক্রস সেকশনাল এরিয়া আকারে লিখে ফেলি তখন আমার ওহমস লটা দাঁড়াবে, তাহলে V ইকুয়াল টু I রো L/a। ওকে, তাহলে এই সমীকরণ দাঁড়াবে। তো আসলে তুমি ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে কারেন্টের সম্পর্কে আমার কনসেপ্টটা ছিল কারেন্টটা বুঝতে পারলাম। তারপরে এখান থেকে আমরা কি আর জানলাম ওহমস ল V ইকুয়াল টু IR। সেখান থেকে আর একটা জিনিস ক্লিয়ার হলো রো আর ইকুয়াল টু রো L/a। ওকে, এটা তো এই ফর্মুলাটা আবারও আমরা ইউজ করব। রেজিস্টিভিটিটা কি, কন্ডাক্টিভিটিটা কি, সেটা আরও ডিটেলস আমরা আলোচনা করব পরের ভিডিওতে। আজকে এর উপর যতটুকু শিখলাম তারপরে কয়েকটা আমরা অঙ্ক করব। ওকে, যাতে করে এর প্রিভিয়াস ইয়ারে কী এমন এসেছিলো তাতে করে আমার কোশ্চেনের প্র্যাকটিসটা, এই যে পড়লাম দেখলাম শুধু পড়লাম কিন্তু অনেক স্টুডেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্টরা মানে একটা ডাউটের মধ্যে থাকে যে এটা পড়লাম কিন্তু এখান থেকে কেমন টাইপের কোশ্চেন আসবে, আমি কেমন টাইপের পরীক্ষা লিখবো, মানে এই ক্ষেত্রে ডাউট হয়ে যায় সবার। তো সেই জন্য আমি যতটুকু পড়াবো চেষ্টা করবো তার উপরে দু একটা কমসে কম প্র্যাকটিস হিসাবে বা প্রিভিয়াস ইয়ারে কেমন কোশ্চেন এসেছিলো সেইগুলো কীভাবে সলভ করতে হয় সেগুলো তোমাদের যাতে শেখাতে পারি কমপ্লিট একটা ভিডিওর মধ্যে। একটা পড়লাম, পড়ার পর সেটা প্র্যাকটিসে করে নিলাম, তাহলে দেখবে সেটা খুব সুন্দরভাবে তোমাদের মনে থাকবে। তো প্রথমে কারেন্টের উপর একটা অঙ্ক করায়, কারেন্টের উপর একটা অঙ্ক করে তারপরে আমরা ওহমের যে সূত্র আছে এর উপরও কিছু অঙ্ক করাবো। তো প্রথমে কারেন্টের উপরে যে প্রথম যে অঙ্কটা আলোচনা করবো, অঙ্কটা কী হয় দেখে নাও। এ ফ্লো অফ 10⁻7 ইলেকট্রনস পার সেকেন্ড ইন এ কন্ডাক্টিং ওয়ার কনস্টিটিউট এ কারেন্ট অফ, ফার্স্ট অপশান কী বলছে দেখে নাও 1.6 ইন্টু 10⁻12 অ্যাম্পিয়ার, অপশান বি বলছে 1.6 ইন্টু 10⁻26 অ্যাম্পিয়ার, অপশান সি বলছে 1.6 ইন্টু 10⁻26 অ্যাম্পিয়ার, অপশান ডি বলছে 1.6 ইন্টু 10⁻12 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এই কোশ্চেনটা আমরা কীভাবে সলভ করবো, তার মানে এই কোশ্চেন আমার কী বলে দিয়ে দেখানো, এখানে n ইকুয়াল টু কোশ্চেন নাম্বার 1 বলছে এখানটায় n ইকুয়াল টু বলে দিচ্ছে 10⁻7, কারেন্টটা কত হবে I, এখানে আর একটা বলছে t ইকুয়াল টু 1 সেকেন্ড পার সেকেন্ড। ওকে, পার সেকেন্ড। তাহলে আমরা কী করে কারেন্ট বের করে দেবো, আমরা জানি কি I ইকুয়াল টু Q/T আমি লিখেছিলাম, আবার Q ইকুয়াল টু কী লিখেছিলাম I ইকুয়াল টু NE/T। কোশ্চেনটা আরেকবার ভালো করে বলছি দেখো, এ ফ্লো অফ 10⁻7 ইলেকট্রনস পার সেকেন্ড, তার মানে সেকেন্ডটা টাইমটা আমার পার সেকেন্ড বলছে, ইন এ কন্ডাক্টিং ওয়ার কনস্টিটিউটস এ কারেন্ট অফ, কারেন্টটা বের করতে হবে। তাহলে হচ্ছে এনটা আমার হচ্ছে বসিয়ে, তাহলে I ইকুয়াল টু N হচ্ছে কত 10⁻7 ইন্টু 1.6 ইন্টু 10⁻19 ডিভাইড বাই টিটা হচ্ছে 1। ওকে,
একক হবে অ্যাম্পিয়ার। তাহলে আই ইকুয়াল টু কী হচ্ছে দেখে নাও 1.6 ইন্টু 7 আর মাইনাস 19 প্লাস 7 মাইনাস 19 তাহলে 7 8 9 2 তাহলে 10⁻⁻12 অ্যাম্পিয়ার। তার মানে এটা 1.6 ইন্টু 10⁻⁻12 অ্যাম্পিয়ার। এটা কত নম্বর অপশন? অপশান এ, ফার্স্ট অপশানটাই হবে সঠিক উত্তর। তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট আর একটা অঙ্ক করাবো কারেন্টের উপরে, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আছে, দেখে নাও। দ্য কারেন্ট থ্রু এ ওয়ার ডিপেন্ডস অন টাইম অ্যাজ I equal to 3t square plus 2t plus 5. The charge flowing through the cross section of the wire in time from t equal to 0 to t equal to 2 second is first option A, option A কি বলছে দেখো 22 কুলম, অপশন বি বলছে 20 কুলম, অপশন সি বলছে 18 কুলম, অপশন ডি বলছে 5 কুলম। তাহলে এটা আমরা কীভাবে করবো দেখো নাও, খুবই সুন্দর অঙ্ক আছে এটা। তাহলে এই কোশ্চেনটা কীভাবে সলভ হবে দেখে নাও। কোশ্চেন নাম্বার 2 কী বলছে, আই ইকুয়াল টু বলেছে দেখে নাও, আই ইকুয়াল টু এখানে বলে দিয়েছে 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 5। ওকে, কী বের করতে? চার্জ। ওকে, এখানে বলছে কি চার্জ বের করতে বলেছে, দ্য চার্জ ফ্লোয়িং থ্রু দ্য কন্ডাক্টর, ওকে, বা ওয়্যার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি আই ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি, এটা আমরা জানি। তাহলে ডিকিউ ইকুয়াল টু আই ডিটি, ব্যাস এখানে মান বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে ডিকিউ ইকুয়াল টু আয়ের মান কত আছে দেখে নাও 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 5, ওকে, ডিটি। তাহলে এটা যেমন কিউ বের করবো তাহলে ইন্টিগ্রেশন করে দেবে, এখানে টোটালটা ইন্টিগ্রেশন কি 0 টু কিউ, এখানে হচ্ছে কি 0 টু 2 সেকেন্ড। দেখুন টাইমটা বলেছে, টাইমটা হচ্ছে t ইকুয়াল টু 0 টু t ইকুয়াল টু 2 সেকেন্ড, ওকে, এটা বলে দিয়েছে। তাহলে আমরা এটাকে ইন্টিগ্রেশন করবো, তার ডি কিউ ইন্টিগ্রেশন করলে শুধু কিউ হয়ে যাবে ইকুয়াল টু, এটাকে যদি আমরা আলাদা করে ইন্টিগ্রেশন করি 3 ধ্রুবক বাড়ে যাবে, ইন্টিগ্রেশন 0 টু 2t স্কোয়ার ডিটি প্লাস 2 বাড়ে যাবে ইন্টিগ্রেশন t ডিটি, ওকে, 0 টু 2 প্লাস 5 বাড়ে যাবে ইন্টিগ্রেশন ডিটি 0 টু 2। তাহলে এই ইন্টিগ্রেশন করলে কত আসবে দেখবেন কিউ, তাহলে অর কিউ ইকুয়াল টু তাহলে 3 ইন্টু টি স্কোয়ার আছে টি কিউ বাই 3, ওকে, লিমিট কত হবে 0 টু 2, ওকে, 0 টু 2 প্লাস নেক্সট কত আছে দেখে নাও 2 ইন্টু টি স্কোয়ার বাই 2, 0 টু 2 প্লাস 5 ইন্টু টি 0 টু 2, ওকে। তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রেশন। যারা ইন্টিগ্রেশনের প্রবলেম হচ্ছে, যারা ইন্টিগ্রেশনটা বুঝতে পারছো না, আমার ক্লাস 11-এর 1 ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতির উপরে শুধু ইন্টিগ্রেশন বলে একটা ভিডিও করেছি, সেখানে পুরো বেসিক থেকে কীভাবে ইন্টিগ্রেশন আছে, কী করে হচ্ছে, এইগুলো সব বেসিক একটা ভিডিওর মধ্যে আপলোড করা আছে। যাদের এই ইন্টিগ্রেশনটা প্রবলেম হচ্ছে তারা সায়েন্স বিটার প্লেলিস্টে যাবে, তবে ক্লাস 11 ফিজিক্স, সেখানে 1 ডাইমেনশনাল মোশনে যাবে, সেখানে দেখবে ইন্টিগ্রেশন বলে একটা পুরো থাম্বনেলই লেখা আছে ইন্টিগ্রেশন বলে, সেই ভিডিওটা দেখে দেবে। তাহলে ইন্টিগ্রেশন কীভাবে করতে হয় সেটা তোমরা বুঝতে পেরে যাবে। তাহলে এখানে দেখে নাও, তাহলে বা और বলতে পারি কি কিউ ইকুয়াল টু 3/3, তাহলে এই 3 কেটে যাবে, এখানে টি কিউ আমরা এটা পাশে এইভাবে লিখছি, এখানে লিখে রাখা সুবিধা হবে, আমি এটা এখানে লিখে দিচ্ছি। তাহলে और কিউ ইকুয়াল টু 3/3 বাইরে আসবে, তাহলে টি কিউ, তাহলে টি কিউ আগার এখানে ইন্টিগ্রেশনের লিমিট বসানো দেখানো, প্রথমে আপার লিমিট তারপর লোয়ার মাইনাস লোয়ার লিমিট, তাহলে উপরটা হচ্ছে আপার লিমিট, নিচেরটা হচ্ছে লোয়ার লিমিট। তাহলে টি কিউ 2 টু দি পাওয়ার কিউব, ওকে, 2 টু দি পাওয়ার কিউব, বা আমি এখানে এইভাবে ব্যাকে দিতে পারি 2 টু দি পাওয়ার কিউব মাইনাস 0 প্লাস 2/2 ইন্টু 2 টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 0, কারণ নিচে লোয়ার লিমিট 0 আছে, তারপরে দেখে নাও প্লাস 5 টি এর জায়গায় 2 মাইনাস 0, তাহলে এখানে দেখে নাও, তাহলে কত হচ্ছে 3 কাটছে, 2 এর কিউব করলে কত হচ্ছে 8 প্লাস 2 কাটছে, 2 এর স্কোয়ার করলে কত হচ্ছে 4 প্লাস 5 দুগুণে 10, তাহলে 8 আর 4 12 আর 10 22 কুলম। তাহলে টোটাল চার্জ কত ফ্লো হচ্ছে আমার 22 কুলম। তাহলে এখানে অপশানটা হবে কি অপশান এ হচ্ছে কি আমার সঠিক অ্যান্সার। তাহলে দেখে নাও, এইভাবে অঙ্কগুলো সমাধান করতে হয়। তো আসলে তুমি অঙ্কটা বুঝতে পারছো। নেক্সট এবারে আমরা ওহমস লয়ের উপর যে আর ইকুয়াল রো এল বাই এ এর উপরে অঙ্ক করাবো। তো এবারে আমরা ওহমস লয়ের উপর যে ফর্মুলা যে আর ইকুয়াল রো এল বাই এর উপরে একটা অঙ্ক করাবো।
তো যে অঙ্কটা করাবো সেই অঙ্কটা এখানে কী আছে, দ্য রেজিস্ট্যান্স অফ এ ওয়্যার ইজ আর ওহম ইফ ইট ইজ মেল্টেড অ্যান্ড স্ট্রেচ টু n টাইমস ইটস অরিজিনাল লেন্থ ইটস নিউ রেজিস্ট্যান্স উইল বি। তাহলে নিউ রেজিস্ট্যান্স উইল বি কত বলছে দেখো না, a ইকুয়াল টু আর বাই এন, বি ইকুয়াল টু এন স্কোয়ার আর, অপশান ছিল আর বাই এন স্কোয়ার, ডি অপশান আছে এন আর। এটা নেট 2017 এসেছিলো। ওকে, তার মানে এই গুরুত্বপূর্ণ অঙ্কটা আছে। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করে দেখে নাও, খুবই সহজ, এইটা তোমরা নিজেরাই করতে পারবে, এটা খুব সহজে তোমরা নিজেরাই করতে পারবে। কি বলেছে দেখে নাও, দ্য রেজিস্ট্যান্স অফ এ ওয়্যার আর ওহমস ইফ ইট ইজ মেল্টেড অ্যান্ড স্ট্রেচ টু n টাইমস ইটস অরিজিনাল লেন্থ। অরিজিনাল লেন্থের আর n টাইমস হয়েছে দেখে নাও। তাহলে দেখেন একটা পরিবাহী ছিল আমার, দৈর্ঘ্য ছিল l, ক্ষেত্রফল ছিল আমার a। ওকে, ক্ষেত্রফল হচ্ছে a, দৈর্ঘ্য হচ্ছে l। এবারে এই পরিবাহীটাকে যদি টেনে বাড়ানো হয়, পরিবাহীটা যদি আমি টেনে মানে n গুণ বাড়াই বা আমরা টেনে বাড়িয়েছি, তাহলে টেনে বাড়ালে যে ক্রস সেকশনাল এরিয়া যে যতটুকু টানার আগে যতটা তারটা মোটা ছিল, টানলে কি সেরকমই মোটা থাকবে না সরু হয়ে যাবে? তাহলে অবশ্যই তারটা সরু হয়ে যাবে। তার মানে একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করে, ধরো আমার এইটা হচ্ছে আমার পরিবাহী তার, তাহলে এর যে ক্রস সেকশনাল ক্ষেত্রফল থাকবে আর এর যা লেন্থ হবে, এবার এই লেন্থ থেকে যদি আমি তারটাকে এভাবে টানি, তা টানলে এবার দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, দৈর্ঘ্য বাড়লে এর কি ক্ষেত্রফল যা ছিল তাই থাকবে না সরু হয়ে যাবে? তাহলে অবভিয়াসলি এটা সরু হয়ে যাবে, তার মানে এর ক্ষেত্রফলটা কমে যাবে। কিন্তু আমি ধরলাম এই আমার পরিবাহী ছিল, এটা বাড়িয়ে আমি এল ড্যাশ করলাম, দৈর্ঘ্য বৃদ্ধি করলাম, এল ড্যাশ করলাম, আর এর ক্ষেত্রফলটা এ ড্যাশ পরিমাণ হ্রাস পেয়েছে। তাহলে এখন এর ক্ষেত্রফল হচ্ছে এ ড্যাশ। ভালো করে বুঝে নাও ব্যাপারটাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এই কনসেপ্টের অনেক কটা অঙ্ক আছে। তাহলে আমার একটা পরিবাহী ছিল যার ক্ষেত্রফল হচ্ছে এ এবং হচ্ছে কি এর দৈর্ঘ্য ছিল এল, এবং এই পরিবাহীকে টানলে যার দৈর্ঘ্য যদি বৃদ্ধি করি, তার যেই হারে দৈর্ঘ্য বাড়বে সেই হারে ক্ষেত্রফলটাও কমবে। কারণ একটা তারকে, মোটা একটা তারকে যদি টানি, যত দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় এর ক্ষেত্রফলটা কমে যাবে, তারটা সরু হয়ে যাবে। ওকে, কিন্তু একটা জিনিস সবসময় ফিক্স থাকবে, এই তারটার যে আয়তন থাকবে ভি ইকুয়াল টু এল, যেহেতু এটা সিলিন্ড্রিক্যাল বলছি আমি, সিলিন্ড্রিক্যাল হলে ক্ষেত্র ক্রস সেকশনাল এরিয়া আর লেন্থ এই দুটো গুণ করলে আমরা ভলিউম পেয়ে যাবো। তাহলে এর যা আয়তন ছিল, টানার পর আয়তনের কি পরিবর্তন হবে? আয়তন একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। টানার আগে একটি তারকে টানার আগে যা আয়তন ছিল, টানার পর তার আয়তন কি থাকবে? সেমই থাকবে, কোনো পরিবর্তন হবে না। কি হবে? যেই হারে দৈর্ঘ্য বাড়বে, দেখে নাও কী করে ব্যালেন্স হবে। তা যেই হারে দৈর্ঘ্যটা বাড়বে সেই হারে আমার ক্ষেত্রফলটা কমবে অটোমেটিকলি। টানার আগে একটি পরিবাহী তারকে যা ক্ষেত্রফল, যা আয়তন ছিল, তা পরিবাহী তারটাকে টেনে বড় করার পরও তার আয়তন সেম থাকবে। তার মানে এখান থেকে বলতে পারি এল ইকুয়াল টু এ ড্যাশ এল ড্যাশ, এটার কোনো পরিবর্তন হবে না। ওকে, এটা আমার কোনো পরিবর্তন হবে না। এবারে দেখে নাও এখানে কোশ্চেনে কি বলেছে, যে টেনে এর রেজিস্ট্যান্স প্রথম ছিল, এর রেজিস্ট্যান্স আর ছিল। ভালো করে কোশ্চেনটা বোঝো, কোশ্চেন নাম্বার আমরা এটা 3 বলতে পারি। প্রথমে আর ইকুয়াল টু ছিল বললো কি রো এল বাই এ, ধরলাম এ হচ্ছে আমার, রো হচ্ছে আমার রেজিস্টিভিটি। এবারে বলেছে দেখে নাও যে এটা n টাইমস বাড়ানো হয়েছে, এর অরিজিনাল যা লেন্থ ছিল, ধরলাম এর অরিজিনাল লেন্থ, তার অরিজিনাল লেন্থ হচ্ছে এল। ওকে, এবার টেনে বাড়ানো হয়েছে, টেনে বাড়ানোর ফলে এখন যা লেন্থ হবে সেটা হচ্ছে এল ড্যাশ ইকুয়াল টু নাও দ্য লেন্থ অফ দ্য কন্ডাক্টর কত হবে? এল ড্যাশ ইকুয়াল টু কত বলে এন টাইমস বাড়িয়েছে, তাহলে এন টাইমস। ওকে, তাহলে এটা হচ্ছে এন এল। ওকে, এন এল, তাহলে এন টাইমস লেন্থটা বাড়িয়েছে, তাহলে আমরা এল ড্যাশ পেয়ে গেলাম কি এন এল। ক্ষেত্রফলটা কত হবে? তাহলে এ ড্যাশটা কত হবে দেখলাম, খুবই সহজ, এই ফর্মুলা জানা আছে এটা, আমরা তো জানি দুটো আয়তন সেম হবে। তাহলে এখান থেকে যদি আমরা মানটা বসিয়ে দিই দেখানো, আমরা বলতে পারি কি, তাহলে এ এল ইকুয়াল টু এ ড্যাশ এল ড্যাশ, তাহলে বা এ এল ইকুয়াল টু এ ড্যাশ ইন্টু এন এল, কারণ এল ড্যাশ ইকুয়াল টু এন বলেছি, এল ড্যাশ ইকুয়াল টু এন এল, কারণ এন টাইমস ইনক্রিজ করেছে অরিজিনাল লেন্থ থেকে, তাহলে এন এল হয়ে যাচ্ছে। তাহলে দেখুন এই এল কেটে গেলে এ ড্যাশ ইকুয়াল টু এ বাই এন হয়ে যাবে। অর্থাৎ আমার এল ড্যাশ যদি আমার, দেখে নাও এল ড্যাশ যদি আমার এন এল হয়, এন গুণ যদি আমার বৃদ্ধি পায় দৈর্ঘ্যটা, তাহলে ক্ষেত্রফলটাও এ ড্যাশটা হয়ে যাবে কি এ বাই 2
অরিজিনাল যার লেন্থ ছিল ক্ষেত্রফল ছিল তার এ বাই এন হয়ে যাবে, এন, ওকে, এন হয়ে যাবে। তাহলে এ ড্যাশ ইকুয়াল টু এ বাই এন হয়ে যাবে। তাহলে এখানে তাহলে আমরা এই ব্যাপারটা কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করলাম, এইটাকে ভালো করে বুঝো। আর এইটা কীভাবে বের করলাম, প্রত্যেকটা অঙ্কে এরম টাইপের নিউমেরিক্যাল দিক বা যেরকম মানে এখানে যদি যেহেতু নিউমেরিক্যাল বলে দেয়নি, এখানে আর বলে দিচ্ছে, আরের জায়গায় যে কোনো নিউমেরিক্যাল বলে দিতে পারে, এনের জায়গায় যে কোনো 3 গুণ 4 গুণ 5 গুণ বলে দিতে পারে, কিন্তু কনসেপ্টটা তোমার থাকবে এইটা, এই কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে যেহেতু দুটোর আয়তন সমান, তাহলে সেখানে এ এল ইকুয়াল টু এ ড্যাশ এল ড্যাশ বলতে পারো এটা। তাহলে এল ড্যাশটা বলতে যে কি, প্রিভিয়াস বা অরিজিনাল যার লেন্থ ছিল তার এন গুণ ইনক্রিজ করা হয়েছে, বৃদ্ধি করানো হয়েছে, অর্থাৎ এখন এল ড্যাশ ইকুয়াল টু এন এল হয়ে গেছে। তাহলে এ ড্যাশটা কত কমেছে, তাহলে এ ড্যাশটা এখন কত হয়েছে, তাহলে এ এল ইকুয়াল টু এ ড্যাশ এল ড্যাশ, তাহলে এটা আমার জানা আছে। সেখান থেকে যদি মানটা বসিয়ে দিই, এ ড্যাশ ইকুয়াল টু পাচ্ছি এ বাই এন, মানে যে যত গুণ বেড়েছে ঠিক তত গুণ হ্রাস পাবে ক্ষেত্রফলটা। তাহলে এখন রেজিস্ট্যান্সটা কত হবে, তাহলে এখন রেজিস্ট্যান্স কিন্তু একটা জিনিস সবসময় কনস্ট্যান্ট থাকবে, সেটা হচ্ছে রোধাঙ্ক বা রেজিস্টিভিটি। রেজিস্টিভিটির কোনো পরিবর্তন হবে না, রেজিস্টিভিটি তখনই পরিবর্তন হবে যখন অন্য মেটাল নেব, ওকে। তাহলে এখানে বলতে পারি কি, অতএব আর ড্যাশ ইকুয়াল টু রো এল ড্যাশ বাই এ ড্যাশ, তাহলে আর ড্যাশ ইকুয়াল টু রো এল ড্যাশ আছে এন এল বাই এ বাই এন, তাহলে ইকুয়াল টু এন উপরে উঠলে তাহলে এন স্কোয়ার ইন্টু রো এল বাই এ। তো রো এল বাই এটা কী ছিল, আমার আর ছিল এখানটায়, তাহলে এখান থেকে আমি বলতে পারি আর ড্যাশ ইকুয়াল টু এন স্কোয়ার আর। তার মানে দেখেন এখানে অপশানটা কী হবে, এখানে অপশান হবে বি, অপশান বি, অপশান বি হচ্ছে আমার সঠিক উত্তর। দেখুন এইটা খুবই গুরুত্বপূর্ণ ছিল থিওরিটা, এই থিওরিটা ভালো করে বোঝার চেষ্টা করো যে কীভাবে হলো। তাহলে এই যে কনসেপ্টটা যে দুটোর ভলিউম সেম হবে, এই সেম করে আমরা একটা জিনিস বলে থাকি, আর একটা জিনিস কীভাবে বের করতে পারি এবং সেটাকে কম্পেয়ার করে কত কোন রেজিস্ট্যান্স বাড়লো বা কত কোন রেজিস্ট্যান্স কমলো সেইটা তোমাকে জানতে হবে। আর এটা নিট 2017-তে এসেছিলো, ওকে, নিট 2017-তে এই কোশ্চেনটা 2017 নিট 2017-তে কোশ্চেনটা এসেছিলো, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তাহলে দেখো না আজকে যতটুকু পড়ালাম সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবে। যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, আর ভিডিওতে অবশ্যই তোমরা লাইক দেবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।